সত্যি প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এক মাসে শেষ করা সম্ভব। মূলত আমরা এক মাসে শেষ করার জন্য যে প্ল্যান আউটটা করেছি, এই প্ল্যান আউটটা মেনটেন করার ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি। তো আমরা অলরেডি প্রথম ক্লাস নিয়ে ফেলছি, সেখানে আমরা অ্যাকাউন্টিং এই কোশ্চেনের উপর 4টা কোশ্চেন সলভ করার চেষ্টা করছি। যদিও 2টা কোশ্চেন খুব ভালোভাবে সলভ করতে পারছি, বাকি 2টো করতে পারিনি। তো আমি চাইছিলাম যে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপর তোমাদের 3টে ক্লাস নিতে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে 3টা নয়, বরং এখানে যে 6টা ক্লাস নেই। একটা হচ্ছে লাইভ ক্লাস, আর একটা হলো বাকি অংশটুকু রেকর্ড ক্লাস। তো আজকে সেই রেকর্ড ক্লাসের অংশটুকুই মূলত থাকতেছে। আজকে এই ক্লাসটাকে তোমরা বলতে পারবে, বা আমি আসলে নাম দিয়েছি হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের সেকেন্ড ক্লাস। তো প্রথম ক্লাস লাইভ ক্লাস হয়ে গেছে, সেকেন্ড ক্লাস রেকর্ড ক্লাস হয়ে গেছে। তো পরবর্তী 5 তারিখে, অর্থাৎ আজকে 5 তারিখ, 5 তারিখেও 2টা কোশ্চেন লাইভ ক্লাসে সলভ করাবো, এবং বাকি যে কয়েকটা কোশ্চেন থাকে সেগুলো ক্লাস 3 নামে রেকর্ড ক্লাস থাকবে। তো আশা করব উভয় ক্লাসে আমি খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস বুঝে দেওয়ার চেষ্টা করব। আর এই পিডিএফ কিন্তু দেওয়া হয়েছে, পিডিএফটা তোমরা দেখবা, পিডিএফ এর সব ডিটেলস একদম ওয়ার্ড মিনিং সহকারে আমি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ট্রানজেকশন এভাবে জাবেদা করে দিয়েছি। জাবেদা করার পাশাপাশি এভাবে হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কারেক্ট করে দিয়েছি। আমার মনে হয় যে তোমরা যদি আমাদের হলো কোশ্চেন পিডিএফটা মানে দেখো, এটা থেকে যদি চেষ্টা করো, এরপর যদি না পারো এই জায়গা থেকে যদি ব্যাখ্যা অনুসারে সবকিছু যদি দেখো, খুব ইজি হবে তোমাদের জন্য এবং খুব দ্রুত শিখতে পারবা। অনুরূপভাবে 2 নম্বরটা আমরা সলভ করছি, যেটা তোমাদের সমস্যা হবে সেই জিনিসটা আমি এখানে লাল কালার করে আইডেন্টিফাই করে দিয়েছি, একই সঙ্গে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা করে দিয়েছি। অপরদিকে 3 নাম্বার এবং 4 নাম্বার কোশ্চেনটা, এই 2টা কোশ্চেন সলভ করা সম্ভব হয়নি, যদিও আমি অল্প অল্প একটু করে সলভ করাই দিয়েছি। কিন্তু তারপরেও যেহেতু আমি স্যাটিসফাই না যে এটার মাধ্যমে তোমরা শিখতে পারবে না, অ্যাজ এ রেজাল্ট আমি পুনরায় 2 নম্বর রেকর্ড ক্লাস করতেছি। তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলো আরো স্মুথ হবে এবং কম সময়ের মধ্যে হবে। দেখো 3 নম্বর কোশ্চেন এবং 4 নম্বর কোশ্চেন দুটোই কিন্তু একই, অলমোস্ট একই। তো 3 নম্বর কোশ্চেনটা আমি আজকে করাবো না, 4 নম্বরটা করাবো। 3 নম্বর কোশ্চেনটা আমি ফুললি সলভ করে দিয়েছি, সুতরাং 4 নম্বর কোশ্চেনটা একটু টাচ করে শেখাই দেবো এবং আমরা কোশ্চেনটাও জাবেদাগুলো করব। তো এখানে 3 নম্বর কোশ্চেনটা এবং 4 নম্বর কোশ্চেনের প্রথম যে এই যে ট্রানজেকশনটা আছে, এই জায়গায় একটা সমস্যা আছে। এই জায়গাটায় আমি বলেই দিয়েছি যে বোঝার মতো এখানে কিছু আছে, এটা হলো একাডেমিক এর একটা বেসিকের জায়গা। তো গত ক্লাসেও কিন্তু আমি এই জিনিসটা নিয়ে একটু কথা বলছি, তারপরেও যেহেতু এটা 2 নম্বর ক্লাস, প্রথম থেকে আমি একটু এই জায়গাটা নিয়ে রিপিট করে দিতেছি। এই যে ট্রানজেকশনটা, মিস্টার গাজী ওনস গাজী রিপেয়ার সেন্টার অন 31 ডিসেম্বর 2020। তাহলে 31 ডিসেম্বর গাজী রিপেয়ার সেন্টারের মালিক গাজী প্রত্যয় তার ফলোয়িং লেজার ব্যালেন্স গুলা এই তো এতটুকু নির্দেশ করতেছে। তাহলে গাজী রিপেয়ারের 2020-এর ডিসেম্বরের 31 তারিখে আমরা এই খতিয়ানের উদ্ধৃত গুলো পাই: ক্যাশ 1 লক্ষ, সাপ্লাইজ 15,000, অ্যাকাউন্ট রিসিভেবল 30,000, টুলস হচ্ছে 20,000, মোটর ভেহিকেল হলো 80,000 টাকা, এবং অ্যাকাউন্ট পেয়েবল 40,000 টাকা। তো এই যে ট্রানজেকশনটা বা এই যে ব্যালেন্সের উদ্ধৃতটা, এইটা আমরা যদি জাবেদা করতে চাই তাহলে কিভাবে জাবেদা দেবো? এবং একই সঙ্গে এইটার জাবেদার উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু অ্যাকাউন্টিং ইকুয়েশনটা নির্ভর করতেছে। তো আমরা গতানুগতিক ভাবে জানি 1 তারিখে যেটাই নিয়ে আসা হোক না কেন, ওটাই মূলধন হিসেবে আমাদের ক্রেডিট করতে হবে, এবং যে যে জিনিসগুলো নিয়ে আসবে সেগুলো যদি সম্পদ হয় সেগুলো ডেবিট করতে হবে। তো আমরা এখানে দেখতেছি অলমোস্ট সবগুলোই সম্পদ, তাহলে সবগুলো আমরা কি করে ফেলছি? ডেবিট করে ফেলছি। এবং আমরা সম্পদগুলো যদি ডেবিট জের করি, আমাদের এখানে 2,45,000 টাকা হয়। এখন এখানে অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট আছে 40,000 টাকা, তাহলে আমরা অ্যাকাউন্ট পেয়েবল, এটা তো দায়, এই কারণে আমরা ক্রেডিট করে দিলাম। তাহলে এখন কথা হলো, আমরা ক্যাপিটাল হিসেবে কত টাকা লিখবো? আমরা গতানুগতিক ভাবে যেটা জানি, যদি এইটা না থাকতো, যদি আমাদের অ্যাকাউন্ট পেয়েবল না থাকতো, তাহলে আমরা কিন্তু ডিরেক্ট এইটা বলতাম যে এই হিসাবগুলো ডেবিট, সুতরাং এই হিসাবগুলো যেহেতু 2,45,000 টাকা, আমরা এখানে কিন্তু ডিরেক্ট 2,45,000 টাকা দিতাম। কিন্তু এই সিচুয়েশনে তোমাদের এইটা করা যাবে না। এই সিচুয়েশনে তোমাদের টোটাল যে 2,45,000 টাকা মূলধন, সেটা থেকে এই 40,000 টাকা আলাদা করে দেখাতে হবে। অর্থাৎ 40,000 টাকা আলাদা করলে তাহলে আমাদের মূলধন হবে 2,05,000 টাকা থাকতেছে। এর মানে যেটা দাঁড়াচ্ছে, এই অ্যাকাউন্ট পেয়েবলের জের এখানে কোনো না কোনো একটা হিসাবের মধ্যে অটোমেটিক্যালি ইনক্লুডেড আছে। বোঝা গেল? এইটা আসলে কেন আমরা এটা করেছি? কারণ এই ব্যবসাটা পুরাতন। তাহলে পুরাতন ব্যবসার ক্ষেত্রে যদি এই ধরনের সিচুয়েশন যদি দেখো, সবগুলো বসাবা। এখানে যদি ক্যাপিটাল পর যদি আরো একটা লাইবিলিটিস বা ক্রেডিট কোনো যদি ওয়ার্ড থাকে বা কোনো একটা যদি হিসাব থাকে, তাহলে মূলত ডেবিট অংশ টোটাল জেড থেকে ওই ক্রেডিটের অংশটা বাদ দিয়ে বাকি জেডটা ক্যাপিটাল হিসেবে দেখাতে হবে। সেম জিনিসটা যদি নতুন ব্যবসার ক্ষেত্রে ঘটে,
নতুন ব্যবসা। সেম জিনিসটা যদি নতুন ব্যবসার ক্ষেত্রে ঘটে, সেক্ষেত্রে তোমাদের ক্যাপিটাল থেকে বাদ দিয়ে দেখানো যাবে না, বরংস তোমাকে ওই জিনিসটার কারণে অর্থাৎ লাইবিলিটিস যেটা থাকবে সেটার কারণে ক্যাশে অথবা যে অ্যাসেট বাড়বে সেটার সঙ্গে যোগ করে দিতে হবে। আর অপরদিকে ওই লাইবিলিটিসটা তোমাকে ক্রেডিট করে দিতে হবে। আমি আবারও বুঝে দিতেছি এই জায়গায়, যে দেখো কোন একজন ব্যক্তি ক্যাশ, ইনভেন্টরি, ফার্নিচার, ইকুইপমেন্ট নিয়ে এবং ঋণ নিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে আমরা তো জানি ক্যাশ নিয়ে শুরু করলে ক্যাশ ডেবিট মূলধন ক্রেডিট, ইনভেন্টরি নিয়ে শুরু করলে ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্যাপিটাল ক্রেডিট, ফার্নিচার নিয়ে শুরু করলে ফার্নিচার ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, ইকুইপমেন্ট নিয়ে শুরু করলে ক্যাশ মানে ইকুইপমেন্ট ডেবিট এবং আমাদের ক্যাপিটাল ক্রেডিট। তাহলে দেখো এই যে সবগুলো ডেবিট, স্বাভাবিকভাবে এদের জের দেখো 5 লক্ষ টাকা। এখানে আমরা এইটা বাদ দিই আপাতত, তাহলে এখানে দেখো 1 লক্ষ টাকা। তাহলে এই জিনিসটা যদি তোমরা যোগ করো, এই জিনিসগুলো তো সবই তাই না, তাহলে এই জিনিসগুলো সবগুলো ডেবিট হবে, যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান সম্পদ আসতেছে কারণে ডেবিট করে দিলাম। আর অপরদিকে মূলধন হিসাব ক্রেডিট করে দিলাম। বিষয়টা কিন্তু এমন। কিন্তু এই জিনিসটা জাবেদা কি হবে এখানে আমাদের, তাহলে এই এই 50,000 টাকা জাবেদা কি হবে? এই 50,000 টাকা জাবেদা কিন্তু এমন হবে, তুমি যখন ব্যবসার 1 তারিখে ঋণ নিয়ে ব্যবসা শুরু করবা, তাহলে সেক্ষেত্রে তোমার মনে করতে হবে যে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা আছে, এই কারণে নগদান হিসেবে ডেবিট, তার মানে আগে ছিল 1 লক্ষ, আবার ঋণ বাবদ হচ্ছে 50,000 টাকা, তাহলে 1.5 লক্ষ টাকা ক্যাশ ডেবিট হয়ে গেছে। আর অপর দিকে ওই ডেটটাকে তোমাকে ক্রেডিট করে আলাদাভাবে দেখাতে হবে। অর্থাৎ এই জায়গায় তোমাদের এই কাজটা করতে পারবা না, মানে এখানে 4,50,000 টাকা দেখাবা আর এইদিকে 50,000 টাকা দেখাবা আর এখানে হলো 5 লক্ষ, এভাবে মিলাবা, সেটা কিন্তু সঠিক না। তাহলে যে কাজটা আমরা পুরাতন ব্যবসার ক্ষেত্রে করলাম, নতুন ব্যবসার ক্ষেত্রে এই কাজটা আমরা করতে পারবো না। কারণ কারণ 1 তারিখে ঋণ নিয়ে আসছো মানে তোমাকে ধরে নিতে হবে এই ঋণের টাকাটা এন্ট্রি হয়নি। অর্থাৎ এটা তুমি নর্মাল ক্যাশ নিয়ে আসছো, তাহলে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, সেম অনুরূপ ভাবে তুমি ডেট নিয়ে আসছো, তাহলে ক্যাশ ডেবিট, এখানে ডেট ক্রেডিট, তার মানে কি এখান থেকে ক্যাশ 50,000 টাকা এখানে যোগ হবে। এবং এই জিনিসটাই মূলত তোমাদের এইচএসসি তে ছিল, এবং এই জিনিসটা তোমাদের হলো এই অনার্স লাইফেও রাখতে পারে। সেক্ষেত্রে ওই এক পুরাতন ব্যবসার ক্ষেত্রে যেরকম ক্যাপিটাল থেকে মাইনাস করে দেখালাম, কিন্তু নতুন ব্যবসার ক্ষেত্রে করা যাবে না। কিন্তু যারা করবা তারপরেও অঙ্কটা মিলে যাবে, যেহেতু উভয় পাশে আমরা মিলাচ্ছি। কিন্তু এই প্রশ্নটাতে বা এই ধরনের সিচুয়েশনে তোমাদের 50,000 টাকা কম হবে। তো যারা বুঝতে পারবে তাদের জের 50,000 টাকা বেশি হবে, অর্থাৎ 5.5 লক্ষ টাকা হবে। কিন্তু তোমরা যারা মাইনাস করে দেখাবা তাদের জের কিন্তু 5 লক্ষ টাকা হবে, অর্থাৎ এখানে 50,000 টাকা কম দেখানো হবে, এটাই তফাৎ হবে। তো দিন শেষে কোনো একজন টিচার যখন খাতাটা দেখবে, যাদের মিলে গেছে অর্থাৎ 50,000 টাকা কমে কারো মিলে যাবে, 50,000 টাকা বেশি হয়ে কারো মিলে যাবে, তাহলে স্যার কিন্তু 50,000 টাকা বেশি যাদের হয়েছে তাকে ফুল মার্কস দিবে। আর যাদের 50,000 টাকা কমে মিলে গেছে তাদেরকে কিন্তু 1-2 মার্ক হলেও কাটবে। কারণ এখানে নতুন ব্যবসার ক্ষেত্রে তোমাকে ওই 50,000 টাকা বাড়াই দিয়েই তোমাকে মূলত জাবেদাও করতে হবে, অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে হবে। আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। গত ক্লাসে যদি বুঝতে না পারো এই ক্লাসে বুঝতে পারবো। তাহলে পুরাতন ব্যবসার ক্ষেত্রে অথবা খতিয়ানের ব্যালেন্স দেওয়া থাকবে, সেক্ষেত্রে টোটাল ডেবিটস থেকে মানে আমাদের ক্যাপিটাল বাবদ যেটা হবে, সেখানে যদি লাইবিলিটিস নামে আর কোনো এন্ট্রি থাকে সেই টাকাটা মাইনাস করে আমরা ক্যাপিটাল দেখাবো এবং লাইবিলিটিসটাকে আলাদা করে দেখাবো। নতুন করে লাইবিলিটিস বাবদ কোনো টাকা ডেবিট পাশে যোগ করবো না, কিন্তু নতুন ব্যবসার ক্ষেত্রে আমাদের নতুন করে টাকা যোগ করতে হবে। আশা করি বুঝতে পারছো। অনুরূপ ভাবে 1 নম্বর ট্রানজেকশনটা, 2 নম্বর ট্রানজেকশনটা, 3 নম্বর এই যে 5 নম্বর ট্রানজেকশনটা সবকিছু কিন্তু বুঝাই দিয়েছে এখানে। এই 5 নম্বর ট্রানজেকশনটা একটু বুঝাই দেওয়ার কিছু আছে। দেখো, সাপ্লাইজ মানে হলো মনিহারি, সোমবার। হ্যাঁ, এটা হলো সোমবার না, এটা মূলত সম্ভার। এই তো সোমবার, ঠিক আছে, কারেকশন করে নিও। তাহলে মনিহারি সাপ্লাইজ যদি আমরা ক্রয় করি, এখন মনিহারি সাপ্লাইজ কি? দেখো, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে আনুষঙ্গিক ছোট জিনিসপাতি কিছু লাগে, যেমন কলম লাগে, কালি লাগে, তারপর হচ্ছে স্টার প্লাকের পিন লাগে, এই যে ছোট নেসেসারি বিষয়গুলা। তাহলে এই জিনিসগুলোকে মূলত মনিহারি বলা হচ্ছে। তাহলে মনিহারিকে আমরা সম্পদ ধরবো না ব্যয় ধরবো? মূলত মনিহারিকে আমাদের হচ্ছে ব্যয় ধরতে বলা হয়েছে। আমাদের হিসাব বিজ্ঞানের একটা নীতি আছে, যে নীতিকে আমরা বস্তুনিষ্ঠা নীতি বলি অথবা ম্যাটেরিয়ালিটি প্রিন্সিপাল বলি। ওই নীতিতে বলা আছে যে ব্যবসা প্রতিষ্ঠানের কম মূল্যের সম্পদ, যেমন একটা কলম তুমি এই বছর ব্যবহার করতে পারো, পরবর্তী বছর ব্যবহার করতে পারো, তাহলে কম মূল্যের সম্পদকে ব্যয় হিসেবে লিপিবদ্ধ করতে হবে। এটা কিন্তু আমাদের অ্যাকাউন্টিং প্রিন্সিপালে বলা আছে।
তাহলে এই প্রিন্সিপাল অনুসারে আমরা পার্সেস সাপ্লাইজ ফর ক্যাশ 5,000 টাকা, তাহলে এই প্রিন্সিপাল অনুসারে এটার আসলে সঠিক জাবেদা হবে সাপ্লাইজ এক্সপেন্সেস ডেবিট। অর্থাৎ আমরা যদি আমাদের হচ্ছে প্রিন্সিপাল অনুসারে যদি লেনদেনটা লিপিবদ্ধ করি, তাহলে এটাকে ব্যয় হিসেবে দেখাতে হবে। এই কারণে সাপ্লাইজ এক্সপেন্সেস ডেবিট করতে হবে 5,000 টাকা, ক্যাশ ক্রেডিট করতে হবে 5,000 টাকা। এরপর পরবর্তীতে দেখা যাবে যে এই 5,000 টাকার আসলে 5,000 টাকা খরচ হয়েছে কিনা। যদি খরচ হয় তাহলে তো খরচ হয়ে গেল। এরপর আমরা সমাপনী দিনে দেখি 2,000 টাকা খরচ হয়নি, মানে এখনো কিছু কলম বেঁচে গেছে। তাহলে ওই অব্যবহৃত সাপ্লাইজ যেটা, আনইউজ সাপ্লাই যেটা, ওটাকে সাপ্লাইজ অ্যাসেট হিসেবে ডেবিট করি আর সাপ্লাইজ এক্সপেন্সেস হিসেবে ক্রেডিট করি। আই রিপিট, এই জায়গাটা একটা সমন্বয় এন্ট্রি, অ্যাডজাস্টিং এন্ট্রি, ওই জিনিসটা আমি বুঝাই দিতেছি। মনে করো এই জিনিসটাকে আমরা আমাদের প্রিন্সিপাল অনুসারে ব্যয় হিসেবে লিপিবদ্ধ করছি, সাপ্লাইজ এক্সপেন্সেস হিসেবে ডেবিট করে ফেলছি, আর অপরদিকে ক্যাশ ক্রেডিট করে ফেলছি। কিন্তু দিন শেষে দেখা গেল, অর্থাৎ দিন শেষে যে মনে করো বছরের শেষে এভাবেই বলবে যে সাপ্লাইজ অন হ্যান্ড টাকা 2,000, তার মানে 2,000 টাকা সাপ্লাইজ তোমার হাতে আছে। তাহলে এইটার অ্যাডজাস্টিং এন্ট্রি আমরা কি দিব? তখন আমরা এই 2,000 সাপ্লাইজ যেহেতু আমাদের হাতে আছে, এটা হলো আমাদের সম্পদ, এটা থেকে আমরা যেহেতু পরবর্তী সুবিধা পাবো, এই কারণে এটাকে সম্পদ হিসেবে কনসিডার করতে হবে। তার মানে সাপ্লাইজ এখানে ডেবিট করতে হবে 2,000 টাকা। আর অপর দিকে এই যে সাপ্লাইজ ব্যয় 5,000 টাকা দেখাইছি, আসলে তো 5,000 টাকা ব্যয় হয়নি, এখান থেকে 3,000 টাকা ব্যয় হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে আমরা এই সাপ্লাইজ এক্সপেন্সটাকে ক্রেডিট করে ফেলবো 2,000 টাকা দিয়ে। তাহলে হবে কি, এই যে সাপ্লাইজ এক্সপেন্সেস আছে এখানে 5,000, আর এখানে সাপ্লাইজ এক্সপেন্সেস ক্রেডিট হলো 2,000, তাহলে মাইনাস করলে সাপ্লাইজ এক্সপেন্সেস 3,000 টাকা যে খরচ হয়েছে সেটা অটোমেটিক্যালি হিসেবে অন্তর্ভুক্ত হবে। তাহলে এই জিনিসটা হলো অ্যাডজাস্টিং এন্ট্রি, তখন আমরা আবার পাবো ইনশাল্লাহ, আবার পরবর্তীতে করব। তাহলে এই যে জিনিসটা, যে আমরা আমাদের নীতি অনুসারে এটাকে ব্যয় হিসেবে ধরতে পারবো, কিন্তু অনেক সময়, অধিকাংশ সময় আমরা আমাদের এই নীতিটাকে কি করি, ভঙ্গ করি, এই নীতি অনুসারে ক্যালকুলেশন করি না, প্রায় অঙ্কতেই দেখা যায়। তাহলে কিভাবে বুঝবা যে এই সাপ্লাইজটাকে তুমি ব্যয় হিসেবে ধরবা না সম্পদ হিসেবে ধরবা? তো সচরাচর তোমরা এই সাপ্লাইজটাকে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করিও, সচরাচর সাপ্লাইজটাকে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করবা, কিন্তু প্রশ্ন দেখে বুঝতে হবে যে এটা সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে না ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। এটা স্পষ্ট বুঝতে পারবা সমন্বয় এন্ট্রিতে। তাহলে সমন্বয় এন্ট্রির জন্য অপেক্ষা করো, সেখানে আরো ডিটেলস বুঝতে পারবা। তাহলে নর্মালি এই সাপ্লাইজটারে আমরা সম্পদ হিসেবে ধরবো, এই কারণে সাপ্লাইজ ক্রয় কোর্সের জন্য সাপ্লাইজ ডেবিট, অপরদিকে ক্যাশ ক্রেডিট, শেষ, এতটুকুই। আমরা পরবর্তীতে এটা নিয়ে আরো আলোচনা করব। এরপর এখানে আরো ডিটেলস অনুসারে সবকিছু আমি সুন্দরভাবে প্রত্যেকটা লেনদেনেরই জাবেদা করে দিয়েছি, প্রত্যেকটা অংশ বুঝাই দিয়েছি। যেমন এই যে দেখো, রিসিভ অ্যাডভান্স পেমেন্ট টাকা 20,000 ফ্রম এ ক্লায়েন্ট, ক্লায়েন্ট মানে গ্রাহক, হু উইল বি সার্ভ নেক্সট মান্থ। তাহলে পরবর্তী মাসে কোন একজন গ্রাহককে আমরা সেবা দেব, কিন্তু তার আগে আমরা অগ্রিম টাকা গ্রহণ করে ফেলছি। তাহলে আমাদের প্রতিষ্ঠানে ক্যাশ এসেছে, এই কারণে ক্যাশ ডেবিট, আর আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ঠিক আছে, এভাবে মূলত জাবেদাটা করতে হবে। এটাও একটা অ্যাডজাস্টিং এন্ট্রি, পরবর্তীতে আমরা এর দেখা আবারও পাবো। এখন এই যে এখানে যে ট্রানজাকশন গুলো তোমরা দেখলা, প্রত্যেকটা জিনিসের জাবেদা করে দেওয়া আছে, পিডিএফটা দিয়ে দিবনি, ক্লাস করো, এর পরবর্তীতে আরো বুঝতে পারবে। এবং তোমাদের মানে আমাদের পূর্ববর্তী ক্লাস লিঙ্ক গুলো যদি তোমরা পেতে চাও, এখানে পিডিএফ এ লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট ক্লিক করলেই তোমাদের লিঙ্ক ওপেন হয়ে যাবে, তোমরা ক্লাসগুলো করে নিও। এবং ওখানে পিডিএফ এরও লিঙ্ক দেওয়া আছে, সব ওই জায়গাতে পেয়ে যাবা। তো এখন এই 3 নম্বর কোশ্চেনটার এখানে আমি আসলে একটু 1-আধ ঘন্টা বসে এগুলো লিখলাম, যে সাম টিপস অ্যান্ড ট্রিক্স টু প্রিপেয়ার এ টেবুলার সামারি ইজিলি। তাহলে খুব সহজে কিভাবে টেবুলার সামারি তৈরি করা যায়, এখানে আমি নিয়ম দিয়েছি। সর্বপ্রথম তোমাদের কি করতে হবে, ডিটারমাইন দ্য নাম্বার অফ অ্যাকাউন্ট, মানে যে ট্রানজাকশন গুলো দেওয়া থাকবে সেই ট্রানজাকশন থেকে তোমাকে অ্যাসেট সাইড, লাইবিলিটি সাইড, ইকুইটি সাইডের ট্রানজাকশন গুলো নির্ধারণ করতে হবে। মানে তোমার সম্পদ পাশে ঘর কটা হবে, দায় পাশে কটা ঘর হবে, মালিকানা শত পাশে কটা ঘর হবে, এর জন্য হিসাবগুলো নির্ধারণ করে নিতে হবে। ঠিক আছে? এবং এই জিনিসটা শিখতে হলে তোমার বেসিক কিছু জানতে হবে, যেমন আমাদের লেকচার 1, 1.1 এবং লেকচার 2 যদি তুমি ভালোভাবে পড়ো, বা যে ক্লাসগুলো আমি করাইছি পেইড বেসে সেগুলো যদি দেখো, তাহলে কিন্তু তুমি এই জিনিসটা ক্লিয়ার হবা। এরপর তোমাকে কি করতে হবে, ঘর নির্ধারণ করার পর ড্রয়িং এ আউটলেট অর টেবল কনসিস্টিং মাল্টিপল রো অ্যান্ড কলাম ইন হচ্ছে হরিজন্টাল শেপ। অর্থাৎ তোমার খাতাটা হচ্ছে লম্বা লম্বি থাকে, যেটাকে ভার্টিক্যাল বলা হয়, সেই খাতাটাকে শোয়াই দিব, অর্থাৎ সেটাকে বলা হচ্ছে হরিজন্টাল শেপে তুমি করবা। করলে জয়টা নির্ধারিত ঘর আছে, সেই ঘর তোমাকে এখন পরবর্তীতে কাটতে হবে। এখন ঘর কাটার সময় সবার আগে টাইটেল বার দিতে হবে, তো তারিখ, অ্যাসেট, লাইবিলিটি, সেটা টাইটেল বার। এরপর হলো অ্যাকাউন্টিং অ্যাকাউন্ট বার, অর্থাৎ
অ্যাসেট পাশে কয়টা ঘর আছে সেই ঘরগুলো তোমাকে কেটে নিতে হবে, লাইবিলিটিস পাশে কয়টা ঘর আছে সেটা কেটে নিতে হবে, ওনার সিকিউরিটি পাশে কয়টা, একটাই ঘর দিতে হয় সব সময়, এই যে আমি এখানে বলছি ওনার সিকিউরিটি পাশে একটাই ঘর দিতে হয়, এই ঘরটা তোমাকে দিতে হবে। এরপর মন্তব্যের ঘর রাখতে হবে। এরপর অ্যাকাউন্ট ট্রানজেকশন বার, মানে তোমার ট্রানজেকশন কয়টা, মনে করো এখানে টোটাল 12টা ট্রানজেকশন দেওয়া আছে, তার মানে তোমার ঘর 12টা এখানে হবে। তার মানে দেখো, ঘর অ্যাকাউন্ট টাইটেলের জন্য একটা, টাইটেলের জন্য একটা, দুইটা। এরপর ট্রানজেকশন বারের জন্য মনে করো 12টা, তাহলে 14টা। এরপর পরবর্তীতে ব্যালেন্সের জন্য দুইটা এক্সট্রা ঘর কাটতে হবে, তার মানে কি তোমাকে 16টা ঘর কাটতে হবে। তাহলে ঘর কয়টা হবে এইটা তোমাকে নির্ধারণ করতে হবে। টাইটেল বারের জন্য একটা, অ্যাকাউন্ট বারের জন্য একটা, এরপর ট্রানজেকশন জয়টা থাকবে, অর্থাৎ প্রশ্নে যতগুলো ট্রানজেকশন দেওয়া থাকবে, যেমন এখানে মনে করো 10টা দেওয়া আছে, তাহলে দুইটা 10টা 12টা, আর ব্যালেন্সের জন্য দুইটা, তাহলে 14টা ঘর তোমাকে কেটে নিতে হবে। তোমরা এই যে ঘর বেশি কাটবা কম কাটবা এর উপর ডিপেন্ড করে, এই যে দেখো আমি বলছি, তোমরা সমস্যায় পড়বা, এবং এমনও হতে পারে যে তুমি কোশ্চেনটা অ্যান্সারই করতে পারবা না। তো এই সমস্যা থেকে যদি বাঁচতে চাও, প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই, ঠিক আছে? এবং তোমাকে বেসিক রুলস মেনটেন করে তোমাকে বাকি টেবুলার স্টক তৈরি করতে হবে। এখন বেসিক রুলটা কি? বেসিক রুলটা হচ্ছে সম্পদ যদি বাড়ে ডেবিট করতে হয়, অর্থাৎ যোগ করতে হয়, সম্পদ যদি কমে সেটা বিয়োগ করতে হয়। এরপর যদি দায় যদি বাড়ে তাহলে ক্রেডিট করতে হয়, যাদের যদি কমে তাহলে ডেবিট করতে হয়, মালিকানার সাথে যদি বাড়ে ক্রেডিট করতে হয়, মালিকানার সাথে যদি কমে তাহলে ওটারে ডেবিট করতে হয়। এই যে এইটা হলো বেসিক রুলস, সেই অনুসারে প্লাস মাইনাস করে সুন্দরভাবে এভাবে তোমাকে টেবিলের সামারিটা করতে হবে। তাহলে এখানে আমি বুঝাই দিলাম, আমার কথাগুলো শুনে এটা একটু দেখো। আমার মতে এই একটা কোশ্চেন যদি তোমরা ঠিকভাবে সলভ করা দেখো, তোমাদের ঘর কাটতে আর কখনো সমস্যা হবে না। এখানে আমি সুন্দরভাবে সবকিছু বুঝাই দিয়েছি। তো চলো, অনেক কথাই বললাম। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করো। এই গ্রুপে আমরা ক্লাস লিঙ্ক দিই, এই গ্রুপে তোমাদের পিডিএফ দিই, ঠিক আছে? আর আমরা বেসিক ব্যাচ 2 তে ভর্তি নিতেছি, আমাদের বেসিক ব্যাচ 1 এর ক্লাস চলতেছে, বেসিক ব্যাচ 2 ভর্তি চলতেছে, যেখানে তোমরা নিউ ফার্স্ট ইয়াররা ভর্তি হতে পারবে, ঠিক আছে? এই কন্ট্যাক্ট নাম্বার থাকলে তোমরা যোগাযোগ করবা। আসো আমরা হলো 4 নম্বর কোশ্চেনটা সলভ করবো মূলত আজকের এই ক্লাসে। তো অনেকক্ষণ কথা বললাম, 4 নম্বর কোশ্চেনটা একটু সলভ করি। একদম সেম জিনিসগুলো আছে, অর্থাৎ 3 নম্বর ট্রানজেকশনে যা যা আছে 4 নম্বর ট্রানজেকশনে সেম জিনিসটা আছে, যা শুধু একটু চেঞ্জ। যেমন মিস্টার জামাল ওন জামাল রিপেয়ার সেন্টার অন 31 ডিসেম্বর 2020, হুইচ আস ফলোইং লেজার ব্যালেন্স, তার কিছু ব্যালেন্স এখানে আছে, যে দেখছো ক্যাশ ডেবিট, সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, টোলস ডেবিট, মোটর ভেহিকল ডেবিট, ঠিক আছে? তাহলে এগুলো সব ডেবিট। অ্যাকাউন্ট পেয়েবল, এটা হলো কি? এটা হলো ক্রেডিট। তাহলে এইটা ক্রেডিট, এই জিনিসগুলো সবগুলো ডেবিট। তাহলে এর জের গুলো যোগ করো। তাহলে এর জের গুলা, মানে এখানে যে জের গুলো আছে সেগুলো যদি তোমরা যোগ করো, তাহলে টোটাল কত টাকা হচ্ছে? এই এতটুকু যোগ করো, যোগ করলেই দেখবা তোমাদের টোটাল কত টাকা হচ্ছে। তাহলে এখানে হচ্ছে হলো আমাদের 20,000, 23,000, 29,000, এরপর হচ্ছে 33,000, 49,000, 33 আর 16 আমাদের হলো 49,000। তাহলে আমাদের ডেবিট পাশের যোগফল কিন্তু 49,000 টাকা হবে, ডেবিট পাশে সবগুলো ডেবিট করে। আর ক্রেডিট দিকে, ক্রেডিট ক্রেডিট কিন্তু দুইটা হচ্ছে, অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে 8,000 টাকা। আর তাহলে ক্যাপিটাল বাবদ আমাদের কত টাকা এখানে হলো ক্রেডিট করতে হচ্ছে? তাহলে বাদ দিলে 41,000 টাকা আমাদের এখানে কি করতে হচ্ছে? ক্যাপিটাল বাবদ ক্রেডিট করে দিতে হচ্ছে। যেহেতু এই ব্যবসাটা পুরাতন, এ কারণেই কিন্তু আমরা ডেবিট যেটা হলো 49,000 টাকা, সেটাকে ফুলটাকে আমরা 49,000 টাকা মূলধন হিসেবে ক্রেডিট করতে পারবো না। কারণ এই 8,000 টাকা আমাদের বাদ দিয়ে এখানে দেখানো লাগবে, কারণ এই 8,000 টাকা ডেবিট পাশে অটোমেটিক্যালি আগে ভাগেই অ্যাডজাস্ট করা আছে। এ কারণে মূলত 39,000 টাকা মূলধন নয়, বরং 41,000 টাকা মূলধন। ওকে, এরপর দেখো বাকি যে ট্রানজাকশন গুলো আছে। এখানে দেখো এই যে আমাদের 1 নম্বরটা আছে যে পেইড রেন্ট, রেন্ট মানে ভাড়া, ফর দ্য মান্থ জানুয়ারি, ওই সেম কথা, ভাড়া পরিশোধ করছো, তাহলে রেন্ট এক্সপেন্সেস ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল, সরি, ক্যাশ ক্রেডিট। এরপর দেখো হচ্ছে পেইড ক্যাশ অন অ্যাকাউন্ট পেয়েবল, তাহলে অ্যাকাউন্ট পেয়েবল এটা হলো দায়, দায় কমলে হলো ডেবিট হয়, ক্যাশ ক্রেডিট হয়। এরপর দেখো সাপ্লাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। এরপর 7 নম্বর দেখো রিসিভ ক্যাশ, টাকা 12,000 ফর সার্ভিস রেন্ডার্ড, মানে সেবা দিয়েছো, ওইটা ওখানে দেওয়া আছে, তাহলে ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এরপর দেখো 11 তারিখে পার্সেস টুলস, তাহলে টুলস ডেবিট, ক্যাশ ক্রেডিট। তারপরে দেখো হচ্ছে সেবা দিয়েছো, বিল পাইছো, তাহলে এটা তুমি বিল রিসিভেবলও লিখতে পারবা অথবা অ্যাকাউন্ট রিসিভেবলও লিখতে পারবা, এবং সার্ভিস রেভিনিউ ক্রেডিট করে ফেলবা। এরপর দেখো 31 নম্বর পার্সেস সাপ্লাইজ অন অ্যাকাউন্ট, তাহলে সাপ্লাইজ ডেবিট, অন অ্যাকাউন্ট মানে হলো ধারে, তার মানে অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। এটা কে জানি সম্ভবত ইলিয়াস ভুল করছো তুমি, ঠিক আছে? এই জায়গাটা ইলিয়াস ভুল করছো, এটা ভুল করা যাবে না। এগুলা ব্যালেন্স কিন্তু মিলেছে, ইলিয়াসের ব্যালেন্স মিলেছে, 31 নম্বরটা, সরি 3 নম্বরটার ব্যালেন্স মিলেছে।
আমাদের 3 নম্বর জেড হচ্ছে 3,35,000 টাকা, কিন্তু সমত তিসরার এটা হয়েছে 3,35,000 টাকা হয়েছে, কিন্তু আহ, কি বলা আমাদের ইলিয়াসের হয়নি। ইলিয়াস হচ্ছে এই জিনিসটাকে কি দেখাইছো জানো তুমি? এই জিনিসটাকে ক্যাশ দেখাইছো, মানে সাপ্লাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট, তার মানে জিরো ইফেক্ট। তাহলে ওই 3 নম্বর কোশ্চেনে 30,000 টাকা আছে, তার মানে তোমার প্রশ্নে 30,000 টাকা শর্ট জের বের হয়েছে। তো আমরা কিন্তু এগুলো বুঝতে পারবো। ঠিক আছে, আমি পরবর্তীতে একটু দেখলাম, দেখলাম তুমি ভুল করছো, তো এটা করা যাবে না। এরপর 23 নম্বর, রিসিভ পেমেন্ট এগেনস্ট বিল অফ জানুয়ারি 13। তাহলে এই যে 13 তারিখে আমরা মানুষকে সেবা দিয়েছি, তার এগেনস্টে আমরা এই রিসিভ করছি, বিল রিসিভ করছি, মানে এখানে আসলে বিলের এগেনস্টে আমরা রিসিভ করছি। এখন কি রিসিভ করছি? পেমেন্ট। পেমেন্ট মানে ক্যাশ, তাহলে ক্যাশ ডেবিট, ওই অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এটারও জাবেদা করা আছে, 3 নম্বরে জাবেদা করা আছে, যার কারণে এখানে আমি করাচ্ছি না, আমি সরাসরি তোমাদের হিসাব সমীকরণের ছকটা বুঝাই দিব। ঠিক আছে, এরপর দেখো 26 নম্বর, পেইড ক্যাশ 1,000 টাকা ফর দ্য রেন্ট মিস্টার জামাল রেসিডেন্ট। এই জায়গাটা বোঝার মতো আছে, যেটা আমি এখানেও সুন্দর করে বুঝাই দিয়েছি। এই তো, এই জায়গাটা সুন্দর করে বুঝাই দিয়েছি, দেখো। পেইড ক্যাশ টাকা 5,000 ফর দ্য রেন্ট অফ মিস্টার গাজীস রেসিডেন্স। তাহলে মিস্টার গাজী যে জায়গাতে থাকে, অর্থাৎ মিস্টার গাজীর গাড়ি মানে বাসা ভাড়া দেওয়া হয়েছে। এটা কিন্তু ব্যবসার বাসা ভাড়া না, মিস্টার গাজীর বাসা ভাড়া। তাহলে এ কারণেই মালিকের ব্যক্তিগত খরচ যদি ব্যবসার টাকা থেকে দেওয়া হয়, সেটাকে উত্তোলন হিসেবে দেখাতে হয়। এটা আবার অনেকে ভুল করছো, তোমরা অনেকে লিখবা রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, অঙ্গ মিলে যাবে, কিন্তু তোমরা ভুল করবা জাবেদা দেওয়ার সময়। তাহলে ড্রয়িং ডেবিট আর অপর দিকে ক্যাশ ক্রেডিট করতে হবে, সেম একই অবস্থা। এখানে যে ট্রানজাকশনটা আছে এটা সেম করতে হবে, যে আমাদের উইথড্র ডেবিট এবং ক্যাশ ক্রেডিট। এবং সবার শেষ, রিসিভ অ্যাডভান্স পেমেন্ট 4,000 টাকা ফ্রম দ্য ক্লায়েন্ট হু উইল সার্ভ নেক্সট মান্থ। ওই সেম, মানে পরবর্তী মাসে আমরা সেবা দেবো, এই লক্ষ্যে আমরা 4,000 টাকা নিয়েছি কোনো একজন গ্রাহকের কাছ থেকে। তাহলে ক্যাশ ডেবিট আর অপর দিকে আর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে দেখো একই জিনিস আছে, যেটা তোমরা এই 3 নম্বরটা দেখবা, বুঝবা, আর এটা নিজে নিজে চেষ্টা করবা। তো আমি এখানে জাস্ট তোমাদের যেহেতু পরের অংশটাতে কিছু কথা বলার আছে এবং তোমাদের একটু করে শেখানোর আছে, এই জিনিসটা যেহেতু আমি নতুন করে একটু সলভ শিটটা আপডেট করলাম, বাকি কোশ্চেন গুলা আমাদের 1 নম্বর ক্লাস করার সময় আমি শেষ করতে পারিনি, সলভ করে দিতে পারিনি, ওইটা আমি সলভ করে দিলাম। এই পিডিএফটা তোমরা অনেকে চাচ্ছ, অবশ্যই পিডিএফটা দেওয়া হচ্ছে, তোমরা পিডিএফটা আমাদের পেইড ব্যাচের বাইরে সবাই কিন্তু পড়তে পারবো, দেখতে পারবা। তাহলে দেখো, এই যে ট্রানজেকশনটা, এরকম একটা ট্রানজেকশন থাকবে, সেখান থেকে তোমাকে অ্যাকাউন্টিং ইকুয়েশন বের করতে বলবে। তাহলে আমি দেখো, এই উপরে দেখো যে নিয়ম কানুন গুলো বলছি, যে ডিটারমাইন দ্য নাম্বার অফ অ্যাকাউন্ট, তাহলে তোমাকে সর্বপ্রথম নাম্বার অফ অ্যাকাউন্ট নির্ধারণ করতে হবে। এই যে দেখো, এই প্রশ্ন আমরা নাম্বার অফ অ্যাকাউন্ট দেখেছি কয়টা, 1 2 3 4 5 6টা। সেম এই প্রশ্নেও 6টা আছে। এই যে দেখো, তোমাকে অটোমেটিক্যালি এভাবে বুঝে নিতে হবে। এই যে ক্যাশ, এটা তো অ্যাসেট, অ্যাসেটের ঘর একটা ঘর হবে। এই যে সাপ্লাইজ, এটা তো অ্যাসেট, এটা অ্যাসেটের ঘর একটা ঘর হবে। অ্যাকাউন্ট রিসিভেবল, এটা তো একটা অ্যাসেট, আমাদের অ্যাসেট পাশে একটা ঘর হবে। টোলস, এটা তো একটা অ্যাসেট, অ্যাসেট পাশে ঘর হবে। মোটর এবং ভেহিকেল, এটা হলো অ্যাসেট, অ্যাসেট পাশে একটা ঘর হবে। তাহলে এই জায়গার প্রত্যেকটা ট্রানজেকশনে একটা করে ঘর হবে। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে 1 2 3 4, আমাদের 5টা, তার মানে এখানে 5টা ঘর। 1 নম্বর ট্রানজেকশন থেকে আমরা বুঝতে পারলাম অ্যাসেট পাশে 5টা ঘর হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট পেয়েবল আছে এখানে, তাহলে আমরা দায় পাশে আরেকটা ঘর পাইলাম। ঠিক আছে, আর এখান থেকে আমরা বুঝতে পারলাম ক্যাপিটাল বা মালিকানা সত্ত্ব নামে একটা ঘর তো অল টাইমই হয়। তার মানে অ্যাসেট পাশে আমাদের হলো 5টা, আর অপর দিকে হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবলের ঘরে একটা। এরপর আমরা পরবর্তী ট্রানজেকশনের জায়গা থেকে আমাদের অ্যাসেট লাইবিলিটিস পাশের ঘর বের করে নেব। তাহলে এই যে এই জায়গাগুলো থেকে দেখো, এখানে কিন্তু অ্যাসেট নাই, ক্যাশ আছে, ক্যাশ নামে তো ঘর আছে, সুতরাং এখান থেকে কোনো ঘর বের হচ্ছে না। সেম অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল তো আছে, এখান থেকে কোনো ঘর বের হচ্ছে না। ক্যাশ আছে, ক্যাশ নামে তো ঘর আছে, সুতরাং আর ঘর বের হচ্ছে না। এই যে এখানে দেখো সাপ্লাই, সাপ্লাইস্টারে সাপ্লাইস নামে ঘর আছে, সুতরাং ঘর বের হচ্ছে না। ক্যাশ নামে ঘর আছে, ঘর বের হচ্ছে না। তারপরে দেখো সেবা পরিশোধ করছো, তাহলে ক্যাশ ডেবিট, তার মানে কি ঘর বের হচ্ছে না, কারণ ঘর আছে। সার্ভিস রিভিনিউ, এটা হলো আয়, যেটা মালিকানার সত্ত্বের সঙ্গে যোগ হয়, সুতরাং ঘরের প্রয়োজন নেই। এভাবে ঘর বের করতে হবে। টুলস, ঘর আছে, লাগবে না। এরপর দেখো বিল, এই যে বিল ফর সার্ভিস রেন্ডার, টাকা 6,000, তুমি চাইলে এটাকে অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে ঢুকাতে পারো, সুতরাং ঘরের দরকার নেই। তুমি চাইলে এটা আলাদাভাবে দেখাতে পারো, বিল রিসিভেবল নামে আরেকটা ঘর দেখাতে পারো, তোর দরকার নাই। সেম সাপ্লাইজ এবং অ্যাকাউন্ট পেয়েবল, ঘর আছে, ঘরের দরকার নাই। এরপর তুমি টাকা রিসিভ করছো, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, ঘরের দরকার নাই। এখানে দেখো তুমি হচ্ছে জামালের ব্যবসা প্রতিষ্ঠান থেকে জামালের খরচ দেওয়া হয়েছে, ক্যাশ ক্রেডিট, উইথড্র হলো ডেবিট, তাহলে উইথড্র মালিকানা সত্ত্বতে যায়, এবং ক্যাশ ক্রেডিট, ক্যাশ নামে তো ঘর আছে, ঘরের দরকার নাই। তারপর আমরা এখানে দেখতেছি
যে আমরা অগ্রিম কি করছি, অগ্রিম টাকা নিয়েছি, তাহলে ক্যাশ ডেবিট, ক্যাশ নামে ঘর আছে সুতরাং ঘরের দরকার নাই। তাহলে এই যে অগ্রিম যে টাকাটা নিলাম এর জন্য তো আমরা সেবা দিতে বাধ্য, তার মানে কি আনআর্নড সার্ভিস রেভিনিউ, এটা হলো দায়, তার মানে দায়ের পাশে আরেকটা ঘর হবে। তার মানে আমরা দেখতে পেলাম দায় পাশে দুইটা ঘর হচ্ছে, মালিকানা সত্ত্ব পাশে একটাই ঘর সব সময় থাকে, আর সম্পদ পাশে এখানে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঘর হবে। সেম দেখো, এই যে দেখো পাঁচটা ঘর, এই যে দেখো দুইটা ঘর, এই যে দেখো ক্যাপিটালের ঘর। এভাবে ঘরগুলো নির্ধারণ করতে হবে। এরপর আমরা এই যে যার যার টাকা বসাই দিলাম, ঠিক আছে, যার যার টাকা আমরা এখানে বসাই দিলাম, যোগফল কত, 49,000 টাকা। তাহলে এইটা যদি না থাকতো, মনে করো অ্যাকাউন্ট পেয়েবল নাই, তাহলে টোটাল কিন্তু ক্যাপিটাল 49,000 টাকা হইতো। যেহেতু আমাদের অ্যাকাউন্ট পেয়েবল আছে, অথবা এখানে ডেট থাকতে পারে, আরো অন্য অন্য জিনিস থাকতে পারে, তাহলে টোটাল ক্যাপিটালের জের অর্থাৎ ডেবিট পাশের জের 49,000 টাকা, সেটা থেকে টাকা মাইনাস করে এখানে টাকাটা দিয়ে আমরা ক্যাপিটালের টাকাটা বের করব। কিন্তু নতুন ব্যবসার ক্ষেত্রে ওইটা করতে পারবো না। নতুন ব্যবসার ক্ষেত্রে এই যদি অ্যাকাউন্ট পেয়েবলও যদি আসে, অ্যাকাউন্ট পেয়েবল আসলে আসে না, কারণ ধারে পণ্য বিক্রির কারণে অ্যাকাউন্ট পেয়েবল আসে, তো অ্যাকাউন্ট পেয়েবল সচরাচর আসে না, ঠিক আছে। সচরাচর ডেট আসে, মানে ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হয়। যদি ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হয় তাহলে লাইবিলিটিস পাশে ডেট নামে একটা ঘর হবে, আর ওই ঋণ যে টাকাটা সেটা আবার ক্যাশের ঘরে আবার এক্সট্রা যোগ হবে। তো দিন শেষে আমাদের, মনে করো ঋণ 50,000 টাকা নিয়ে আসা হয়েছে, তাহলে উভয় পাশে যোগফল কিন্তু 50,000 টাকা বেশি দেখানো হবে এই নিয়মের চেয়ে। এরপর দেখো হচ্ছে এখানে কি করা হয়েছে, এখানে তুমি ওই যে ভাড়া পরিশোধ করছো, তাহলে ক্যাশ ক্রেডিট, এই যে ক্যাশ থেকে মাইনাস করা হয়েছে, মালিকানার সত্ত্ব থেকে মাইনাস করা হয়েছে। এরপর এটা কি করা হয়েছে, এটা হলো অ্যাকাউন্ট পেয়েবলের টাকা পরিশোধ করা হয়েছে। দেখো আমি ট্রানজাকশন না দেখে বলে দিতে পারতেছি, অ্যাকাউন্ট পেয়েবলের টাকা পরিশোধ করা হয়েছে, তাহলে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট, এই যে টাকা মাইনাস ক্যাশ ক্রেডিট। এরপর এইটা কি আছে, এটা দেখো হলো সাপ্লাইজ কিনছো, তাহলে দেখো সাপ্লাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট, ঠিক আছে। এরপর এটা কি, এটা সম্ভবত সার্ভিস দিছো, নগদে সার্ভিস দিছো, তাহলে ক্যাশ ডেবিট, মালিকানা সত্ত্ব এই যে বেড়ে গেছে ক্রেডিট, ঠিক আছে। এরপর 12 নম্বর, এই যে 2,000 টাকা, তার মানে টোলস তুমি কিনছো, তাহলে টোলস ডেবিট টাকা বাড়ছে, আর অপরদিকে ক্যাশ ক্রেডিট হয়ে গেছে। এরপর দেখো 13 নম্বরে তুমি অন ক্রেডিটে সার্ভিস দিছো, এই কারণে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, এই যে দেখছো আয় বাড়ছে, অপরদিকে আমাদের ক্যাপিটাল ক্রেডিট। 21 নম্বর দেখো সাপ্লাইজ, তুমি ধারে কিনছো, সাপ্লাইজ ডেবিট, এই যে দেখছো লাইবিলিটিস ক্রেডিট বেড়ে গেছে। এরপর দেখো তুমি অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে যে 13 তারিখে তুমি বিল বিল কি করছো, রিসিভ করছো, মানে বিলের টাকা রিসিভ করছো যে 13 তারিখের লেনদেনটা, তাহলে দেখো ক্যাশ ডেবিট ওই অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এরপর দেখো এই যে উইথড্র করছো, তাহলে ক্যাশ ক্রেডিট, প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেছে, মালিকের মূলধনও কমে গেছে। এরপর দেখো তুমি অগ্রিম টাকা গ্রহণ করছো, তাহলে ক্যাশ ডেবিট আর হচ্ছে আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট, দেখছো বিষয়গুলা। তাহলে এইটা থেকে দেখে আমার ট্রানজাকশন আর দেখা লাগতেছে না, জাস্ট এখানে আমি যেভাবে তোমাদের ব্যাখ্যা করে দিয়েছি, এরপর আমি সুন্দরভাবে তোমাদের একটু হলো সলভ করাই দিলাম, এখানে প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করে দিয়েছি, প্রত্যেকটা জিনিস ধরে ধরে বুঝাই দিয়েছি। আমার মনে হয় না এই ক্লাসগুলো করার পর বা এই শীটটা পড়ার পর কারো আর অ্যাকাউন্টিং ইকুয়েশনের সমস্যা হবে, বা কেউ আর বলতে পারবে না যে না ভাই আমি অ্যাকাউন্টিং ইকুয়েশন পারি না। এরপরেও যদি তোমরা না পারো, আমার যতটুকু বিশ্বাস ওই ছেলে মেয়েরা কোনো স্টুডেন্টের কাতারেই পড়ে না। যে বাজারে অ্যাকাউন্টিং ইকুয়েশন এরপরও পারবে না তাদেরকে আমি স্টুডেন্টই বলবো না। তো সুতরাং এই জিনিসটা বা এই পিডিএফটা, শর্ট পিডিএফ, কোশ্চেন পিডিএফ ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা কালেক্ট করে নিবা, এইটা থেকে নিজেরা একটু প্র্যাকটিস করো। এরপর দেখো আমি পরবর্তীতে 5 তারিখের কোশ্চেন কিন্তু অলরেডি দিয়ে দিছে, একটু ওপেন হোক, সময় নিতেছে। ওকে, ওপেন হয়ে গেছে। হ্যাঁ, আমাদের 5 তারিখের কোশ্চেন সেটা আমরা দিয়ে দিছি। এই যে আজকে রাত্রে এই কয়েকটা আমরা সলভ করাবো। হ্যাঁ, এই তো এইখান থেকে এগুলা কিন্তু বাছাইকৃত কোশ্চেন, ঠিক আছে, এগুলাই দেখবা হুবহু কোশ্চেনে রিপিট হয়েছে। এই যে 5 তারিখ রাত 10টা 10 মিনিটে আমরা এখানে 5টা কোশ্চেন আছে 2014 সাল থেকে 18 সালের কোশ্চেন, এগুলা একদম হুবহু রিপিট হতে পারে। এই কোশ্চেন গুলো আবার দেখবা আমি সলভ করাই দিব, তোমাদের শিখাবো এবং ব্যাখ্যা বিশ্লেষণ করে আবার অ্যান্সার শিটটা পিডিএফ হিসেবে দিব। তো এখানে এই পিডিএফ গুলো দেওয়া আছে, কমেন্ট বক্সে দেওয়া থাকবে, গ্রুপের লিঙ্কস আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কস আছে, ড্রাইভের লিঙ্ক আছে, সব দেওয়া থাকবে। এখন বাকিটা তোমাদের দায়িত্ব। তাহলে আজকে রাত 10টা 10 মিনিটে আমরা থার্ড ক্লাস করব, ঠিক আছে, সেকেন্ড ক্লাস তো নিয়ে নিলাম, বাকি অংশটা বুঝাই দিলাম, এইগুলো বুঝাই দেবো। এবং লাস্ট এর পরের দিন আরেকটা ক্লাস হবে, তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশন শেষ, অর্থাৎ 3 দিনে 6টা অ্যাকাউন্টিং ইকুয়েশনের ক্লাস হবে। তো আশা করব এর বাইরে
তোমাদের আহামরি কিছু লাগবে না, এর মধ্যে থেকেই যে কোশ্চেনে করুক না কেন তোমরা পারবা বলে আমার বিশ্বাস। আর বাকিটা ডিপেন্ড করবে সম্পূর্ণটাই তোমাদের নিজের প্র্যাকটিসের উপর। তাহলে এই 3 দিনে আমি জয়টা 12টা 16টা 15টা যতটা কোশ্চেন এভাবে সলভ করে দেই না কেন, তুমি এগুলো আমার সঙ্গে সঙ্গে সলভ করো, ক্লাসগুলো করো, এবং বাকিটা তুমি নিজে প্র্যাকটিস করো যত পারো। এখন প্র্যাকটিস করা বলতে মানে কি সবগুলো সলভ করতে হবে না, তুমি খুঁজে বের করো এমন কোন ট্রানজাকশন যেটা বোঝো না, সেটা পরবর্তী ক্লাসে বুঝায় না। এবং আমাদের পেইড ব্যাচ তো চলতেছে, যারা ওল্ড স্টুডেন্ট কিছুদিন পর পরীক্ষা তোমরাও জয়েন করতে পারবা, যারা নিউ তারাও আমাদের এই ব্যাচগুলোতে জয়েন করতে পারবা। তো তোমাদের সবার জন্য শুভকামনা থাকবে, পরবর্তী ক্লাস আমন্ত্রণ রইলো, সবাই ভালো থাকবে সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।